আশা করছি আপনারা ভালো আছেন। আজকে নিয়ে এসেছি এমন একটি মুভির গল্প যেখানে একজন ক্যাপ্টেন তার ক্রু মেম্বার ও তার শিপকে কিভাবে বাঁচিয়েছে জলদস্যুদের হাত থেকে। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় সোমালিয়ার একটি বিচ থেকে, যেখানে কিছু লোক আসে। এখানে এদের সবার কাছে বন্দুক থাকে, আর বিচে যে লোকেরা থাকে তাদের বলে যে তোমাদের এবার সমুদ্র থেকে বড় জাহাজ ধরে আনতে হবে। আসলে এরা সবাই জলদস্যু। এই বিচে থাকা লোকেরাও এদের সাথে যেতে চায়, কারণ এখানে টাকার খুব অভাব। তো এখান থেকে দুটি ছোট বোট আর একটি বড় বোট সমুদ্রের দিকে রওনা দেয়। এই বোটগুলোতে যত জলদস্যু আছে তারা সমুদ্রে থাকা সব জাহাজের অবস্থান দেখে। এখানে যেগুলো সব কাছাকাছি থাকে, অর্থাৎ এদের উপর হামলা করা, এদের উপরে লুট করা অসম্ভব, তখনই তারা একটি জাহাজ দেখতে পায় যা এদের থেকে অনেক দূরে থাকে। আর এই জাহাজটি মোম্বাসা যাচ্ছিল। আসলে এই জলদস্যুরা সেই জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে নিয়েছিল। জাহাজ থেকে হওয়া সব কথা তারা শুনতে পায়, আর তারা জানে যে এই বড় জাহাজটি তাদের রুট দিয়েই আসবে। তো অন্যদিকে সেই জাহাজটিকে দেখানো হয় এটি একটি কার্গো শিপ। এদের শিপের যে ক্যাপ্টেন তার নাম রিচার্ড ফিলিপস। রিচার্ড জানে যে রুট দিয়ে তাদের শিপ যাচ্ছে সেটি খুব বিপজ্জনক। এখানে সামুদ্রিক জলদস্যু থাকে, তাই সে আগে থেকেই সতর্ক থাকে। রিচার্ড যখন সমুদ্রের দিকে দূরবীন দিয়ে দেখে, তখন তার জাহাজের দিকে খুব দ্রুত গতিতে কিছু আসতে দেখে, কিন্তু এই মুহূর্তে তারা অনেক দূরে থাকে। কিন্তু যখন সে রেডারে দেখে, তখন বুঝতে পারে যে কেউ না কেউ তাদের পিছু নিচ্ছে। সে তার ক্রু মেম্বারকে বলে জাহাজটিকে বাম দিকে নিয়ে যেতে। আর যখন জাহাজ বাম দিকে যায়, তখন যারা এদের পিছু করেছিল তারাও এদের পেছনে আসতে শুরু করে। আর এখানে রিচার্ড ফিলিপস বুঝতে পারে যে এরা জলদস্যু যারা তাদের জাহাজ লুট করতে আসছে। আর এই কথার ইনফরমেশন সে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস দুবাইতে দেয়। অপারেটর বলে যে আমি তোমার অভিযোগ রেজিস্টার করে নিয়েছি, তুমি সব দরজা বন্ধ করে দাও। হতে পারে তারা জেলে। তো এরপর সে আরেকবার দূরবীন দিয়ে সেই বোটগুলোর দিকে দেখে যেগুলো এখন তাদের থেকে মাত্র 1 মাইল দূরে আছে। আর এবার সে দেখে নেয় যে এই বোটগুলোতে যে লোক আছে তাদের সবার কাছে অস্ত্র আছে। অর্থাৎ সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে এরা জলদস্যু। সে রেডিও তুলে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারা আগেও পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পুলিশের সাথে সংযোগ হয়নি। আর এবার ফিলিপস পুলিশকে বলে যে আমাদের পেছনে দুটি বোট আসছে, যাতে অস্ত্রধারী জলদস্যু আছে। হতে পারে এই জলদস্যুদের পেছনে এদের কোনো বড় বোট আসছে। আসলে এখানে ফিলিপস জানে যে জলদস্যুরা তার কথা শুনছে। আসলে এখানে জলদস্যুরা সব কথা শুনছিল। পরের মুহূর্তে ফিলিপস আওয়াজ বদলে বলে যে 5 মিনিটের মধ্যে তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার সাহায্যের জন্য পৌঁছে যাবে। আসলে ফিলিপসের এবারও পুলিশের সাথে কোনো সংযোগ হয়নি। সে নিজেই এই কথা আওয়াজ বদলে বলে, যাতে জলদস্যুরা এই কথাটা জানতে পেরে ফিরে যায়। আর হয়ও তাই, দুটি বোটের মধ্যে একটি বোট ফিরে যায়, কারণ তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিতে চায় না। পেছনে আরেকটি বড় বোট থাকে, যাতে একজন বৃদ্ধ লোক থাকে। সেও ভয় পেয়ে যায় আর তাদের পিছু নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এখনো একটি বোট যাতে 4 জন জলদস্যু আছে, তারা ক্রমাগত শিপের পেছনে যেতে থাকে। ক্যাপ্টেন ফিলিপস ঠিক করে যে এদের ঢেউয়ের মধ্যে ফাঁসাতে হবে। সে শিপের গতি কমিয়ে দেয়, শিপটিকে ডান ও বাম দিকে নিয়ে যায়, যার ফলে খুব বড় বড় ঢেউ তৈরি হয়। আর ঢেউয়ের চাপের কারণে এই 4 জলদস্যুর বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপসের শিপ এখন এদের থেকে দূরে চলে গেছে। রাতে এখানে যত ক্রু মেম্বার থাকে তারা সবাই মিলিত হয়। তারা আলোচনা করে যে যদি ওরা আবার হামলা করে তাহলে আমরা কি করব। ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমরা তাদের থামাবো, যেভাবে আজ আমরা তাদের থামিয়েছিলাম। কিন্তু এদের মধ্যে একজন বলে যে আমাদের কাজ জলদস্যুদের সাথে লড়াই করা নয়, বরং শিপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কেননা আমরা শিপকে অন্য রুট দিয়ে নিয়ে যাই আর এমন এক জায়গায় পৌঁছে যাই যেখানে আমরা এই জলদস্যুদের নাগালের বাইরে থাকবো। এমনিতেও যদি আমরা শিপকে পুরো গতিতে চালাই, তাহলে 8 ঘন্টার মধ্যে আমরা 100 থেকে 150 মাইল পথ পাড়ি দিতে পারবো। ক্যাপ্টেন ফিলিপস সবাইকে বোঝায় যে আফ্রিকার যে এলাকায় আমরা এই মুহূর্তে আছি, সেখানে জলদস্যুদের 5টি আলাদা গ্রুপ কাজ করে। প্রতি 300 মাইল পর আমাদের জলদস্যুদের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সঠিক গন্তব্যে অর্থাৎ মোম্বাসার দিকে যাওয়া উচিত। আর তারা সেই দিকেই রওনা দেয়। কিন্তু পরের দিন সকালে আবার সেই জলদস্যুরা যাদের বোটের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল, তারা আবার এদের শিপের পিছু নিতে শুরু করে। ক্যাপ্টেন ফিলিপস এটা দেখে নেয়, তাই সে সামুদ্রিক পুলিশকে কল করে। সে সামুদ্রিক পুলিশকে জানায় যে কিছু জলদস্যু আমাদের শিপের উপর হামলা করতে চলেছে। এখানে ক্যাপ্টেন ফিলিপস জাহাজের চারপাশে যে জলের প্রেসার পাম্পগুলো থাকে সেগুলো অন করে দেয়, যাতে জলের চাপে জলদস্যুদের বোট তাদের শিপ পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু এক সময় তারা তাদের উপর হামলাও করে, কিন্তু সেই হামলা থেকে তারা বেঁচে যায়। আর এখন 4 জন জলদস্যু তাদের শিপের উপরে পৌঁছে গেছে। ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারে যে তার জাহাজ এখন তাদের কবজায়। তাই সে টেলিফোনে তার লোকদের ঘোষণা করে যে সবাই নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ো। আমি চাই না কেউই বন্দী হোক, যতক্ষণ না আমি বাইরে বেরোনোর আগে একটি পাসওয়ার্ড সাপার টাইম না বলি। কেউ বাইরে বেরোবে না। আর এখন জলদস্যু পৌঁছে যায়। যারা
তারা ক্যাপ্টেন ফিলিপস ও তার দুইজন লোককে বন্দি বানিয়ে নেয়। এই জলদস্যুদের সর্দার, যার নাম মুসা, সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা এখানে কাউকে মারতে নয় বরং সওদা করতে এসেছি। ক্যাপ্টেন ফিলিপস এইসব জলদস্যুদের জানায় যে এই পুরো শিপে শুধু খাবার দাবার আর ডকুমেন্টস আছে, আর আমাদের কাছে মাত্র $30,000 আছে। যদি তোমরা চাও তো সেই টাকা নিয়ে এখান থেকে যেতে পারো। জলদস্যুদের সর্দার মুসা বলে যে আমরা ভিখারি নই, তুমি তোমার সব সঙ্গীদের উপরের ডেকে ডাকো। তো ক্যাপ্টেন ফিলিপস ফোন থেকে ঘোষণা করে যে সবাই উপরে এসো, কিন্তু এখানে সে পাসওয়ার্ড বলেনি, অর্থাৎ সাপার টাইম, তাই কেউ আসে না। সাথে সাথে নিচ থেকে শিপের ইঞ্জিনকেও বন্ধ করে দেওয়া হয়। আর যখন শিপ বন্ধ হয়ে যায় তখন এখানে জলদস্যুদের সর্দার মুসা বলে যে এটা বন্ধ কিভাবে হলো। ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমরা এটাকে খুব দ্রুত গতিতে চালিয়েছিলাম, তাই সম্ভবত এতে কিছু ত্রুটি এসে গেছে। এখানে জলদস্যুরা আরেকবার ঘোষণা করে, তারা বলে যে নিচে যত লোক আছে যদি তাড়াতাড়ি উপরে না আসো তাহলে প্রতি মিনিটে আমরা তোমার একজন লোককে মেরে ফেলবো। কিন্তু এবারও কেউ উপরে আসে না, কারণ এটা ক্যাপ্টেন ফিলিপসের আদেশ ছিল। যতক্ষণ না সে পাসওয়ার্ড সাপার টাইম বলবে কেউ বাইরে আসবে না। সে মুসাকে তার লোকদেরকে না মারার জন্য রাজিও করিয়ে নেয়। আসলে সে সব লোককে খুঁজে উপরে নিয়ে আসতে চায়। ক্যাপ্টেন ফিলিপস বলে যে ঠিক আছে, নিচে ইমার্জেন্সি লাইট অন আছে, যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সেখানে কিছু দেখতে পাবো না। আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওটা বন্ধ না হয়। আর এই বলতে বলতে তার হাতে যে ওয়াকি টকি থাকে সে সেটার বোতাম অন করে দেয়। তাই নিচে ইঞ্জিন রুমে যত লোক লুকিয়ে থাকে তারা সবাই এই কথা শুনে নেয়। তারা বুঝতে পারে যে তাদের ইমার্জেন্সি লাইট বন্ধ করতে হবে। মুসা বলে যে আমি নিচে গিয়ে চেক করতে চাই। তো এখানে জাহাজের ক্রু মেম্বারদের মধ্যে একজন জেনারেটর বন্ধ করতে বাইরে বেরিয়ে যায়, আর অন্যজন জল আনতে যায়। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস, মুসা আর আরেকজন লোক, এরা তিনজন নিচে আসতে শুরু করে। ক্যাপ্টেন ফিলিপস জেনে শুনেই তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে তারা নেই, কিন্তু মুসা সেখানে লাগানো একটি ম্যাপ দেখে নেয়, যার থেকে সে বুঝতে পারে যে ইঞ্জিন রুম সবার আগে। সে ফিলিপসকে বলে যে আমাকে সবার আগে ইঞ্জিন রুমে যেতে হবে, কারণ সব ত্রুটি ওখানেই। ফিলিপস বলে যে ঠিক আছে, কিন্তু সবার আগে আমাদের পানীয় জল নিতে হবে, কারণ সেখানে আলো নেই আর ইঞ্জিন রুম খুব গরম হবে। এখন এই তিনজন নিচে জল আনতে যায়। সেখানে আগে থেকেই সেই লোকটি থাকে যে জল আনতে এখানে এসেছিল। ফিলিপস তাকে দেখতে পায়, সে কোল্ড স্টোরেজের মধ্যে লুকিয়ে থাকে যেখানে অন্ধকারও থাকে। আর যখন মুসার লোক ভেতরে আসছিল ফিলিপস তাকে বলে যে তুমি পায়ে কিছু পড়োনি, তোমার পায়ে আঘাত লাগতে পারে। এরপর এই তিনজন এখান থেকে বেরিয়ে যায়। ফিলিপস তার লোককে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই লোকটি শুনে নিয়েছিল যে ফিলিপস বলেছে যে সে পায়ে কিছু পড়েনি, তাই সে ওয়াকি টকিতে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা তার সব সঙ্গীদের জানিয়ে দেয় যে যারা তোমাদের দিকে আসছে তারা পায়ে কিছু পড়েনি, তোমরা দরজায় কাঁচ ছড়িয়ে দাও যাতে তারা জখম হয়ে যায়। আর ওই সময় ওরা তাই করে। আর যখন ফিলিপস, মুসা আর তার লোকটি সেদিকে যায় তখন মুসার লোকের পায়ে কাঁচ বিঁধে যায়, যার ফলে তার পা জখম হয়ে যায়। এখন এই তিনজন ইঞ্জিন রুমের ভেতরে আসে যেখানে সব লুকিয়ে আছে, কিন্তু তখনই আলো চলে যায়, কারণ বাইরে যে লোকটি গিয়েছিল সে জেনারেটর অফ করে দিয়েছিল। তো এখানে মুসা আলো নিভে যাওয়ায় রেগে যায়। সে ফিলিপসকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। ফিলিপস বলে আমার কিছু জানা নেই, আমি তো তোমার সাথেই আছি, আমাদের উপরে যাওয়া উচিত, কারণ অন্ধকারে আমরা এখানে কাউকে খুঁজে পাবো না। মুসা বলে যে আমি তোমার বন্ধুদের, তোমার সঙ্গীদের খুঁজে বের করবোই। মুসার যে সঙ্গী যার পা কেটে গিয়েছিল তার খুব ব্যথা হচ্ছিল, তাই মুসা ফিলিপসকে বলে যে তুমি একে নিয়ে উপরে যাও, আমি তোমার সঙ্গীদের খুঁজছি। তো ফিলিপস আর মুসার সঙ্গী উপরে চলে যায়। আর এখানে ইঞ্জিন রুমে মুসা ফিলিপসের সঙ্গীদের খুঁজতে শুরু করে, কিন্তু ফিলিপসের সঙ্গীরা তাকে ধরে তাকে বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে ক্যাপ্টেন আর মুসার যে সঙ্গী তারা দুইজনে উপরে কন্ট্রোল রুমে পৌঁছে গেছে। আর তখনই ইঞ্জিন রুম থেকে ক্রু মেম্বার রেডিওতে জলদস্যুদের কাছে একটি বার্তা পাঠায়। তারা বলে যে তোমার লিডার আমাদের কাছে আছে, যদি তোমরা চাও যে সে বেঁচে থাকুক তাহলে আমাদের ক্যাপ্টেন ফিলিপস আর বাকি লোকদের ছেড়ে দিতে হবে। ক্যাপ্টেন ফিলিপস এখানে রেডিওতে মুসার সাথে কথা বলে। সে বলে যে আমি জানি তোমার বোট তোমার কাছে নেই, আমরা তোমাকে এখান থেকে লাইভ বোট দিতে পারি, সাথে সাথে এই শিপে যে $30,000 আছে সেটাও তুমি নিয়ে যেতে পারো, শুধু এই খেলাটা এখানেই শেষ করে দাও। মুসা এই ডিলের জন্য রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস $30,000 বের করে, সাথে সাথে এখানে যে তিনজন জলদস্যু আছে তাদের মধ্যে একজনকে লাইভ বোট অপারেট করতে শেখায়, যে কিভাবে এটাকে সমুদ্রে নামাতে হবে। তো এরপর মশার লোকেরা বলে যে মশাকে ছেড়ে দাও, আর মশাকে ছেড়ে দেওয়া হয়। মশা লাইভ বোটের ভেতরে চলে আসে, আর তখনই সে তার পেছনের সঙ্গীকে ইশারা করে। ইশারা পেতেই সেই লোকটি বন্দুকের পেছনের অংশ দিয়ে ফিলিপসের উপর হামলা করে। এরা লাইভ বোটের দরজা বন্ধ করে দেয় আর লাইভ বোটকে সমুদ্রে নামিয়ে দেয়। অর্থাৎ এই চার জলদস্যু ক্যাপ্টেন ফিলিপসকে অপহরণ করে নিয়েছে আর তাকে নিজেদের সাথে নিয়ে যাচ্ছে। কিন্তু যে বড় শিপ সেটাও ক্রমাগত সেই ছোট সেফটি বোটের পিছনে যাচ্ছিল, কারণ ক্রু মেম্বাররা চায় না যে ক্যাপ্টেন ফিলিপস তাদের চোখের আড়াল হোক। অন্যদিকে এই খবর এখন
ইউএস নেভির কাছে পৌঁছে গেছে আর খুব শীঘ্রই তারা নিজেদের ড্রোন এখানে পাঠিয়ে দেয় যাতে ক্যামেরা লাগানো থাকে। তারা ক্রমাগত লাইভ বোটকে দেখছিল। আসলে এই লাইভ বোট এখন সোজা সোমালিয়ায় যাচ্ছে, যেখানে এইসব জলদস্যুরা থাকে। সেখানে গিয়ে তারা সেই কোম্পানি থেকে, যে কোম্পানির জন্য ক্যাপ্টেন ফিলিপস কাজ করে, তাদের থেকে টাকার দাবি করবে। তো যাই হোক, একসময় এই 4 জন জলদস্যুরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, কারণ তাদের কাছে যে নেশার জিনিস থাকে সেটাও ক্রমাগত শেষ হতে থাকে। তাই নিজেদের মধ্যে টেনশন বাড়তে শুরু করে। তো এখন এদের সাথে ইউএস নেভির শিপের কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করা হয় যে খুব তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছে যাবে, যা দেখে এই 4 জলদস্যু পুরোপুরি ঘাবড়ে যায়। ইউএস নেভির কমান্ডার বলে যে দেখো, আমরা তোমাদের এখান থেকে যেতে দেব, শুধু তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও। মুসা ঘাবড়ে গিয়ে বলে যে আমরা কোনো সন্ত্রাসী নই, আমরা সাধারণ জেলে। কিন্তু সে ক্যাপ্টেন ফিলিপসকে ছাড়তেও চায় না। সে বলে যে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে তখনই ছাড়বো যখন তোমরা আমাদের $10 মিলিয়ন দেবে। তখন মুসাকে জানানো হয় যে এটা এত সহজ নয়, এতে সময় লাগবে, কিন্তু ততক্ষণ আমরা তোমাদের খাবার ও জল দিয়ে আসতে চাই। মুসা এই কথার জন্য রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে খাবার ও জলের অভাব ছিল। তো কিছুক্ষণ পর ইউএস নেভির 2টি ছোট ছোট বোট তাদের কাছে পৌঁছে যায়। তারা বলে যে আমরা আগে ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। তো সেই সময় তারা ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে নিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইউএস নেভিকে জিজ্ঞেস করে, আমার পরিবার কি জানে আমি কোথায় আছি? ইউএস নেভি বলে, হ্যাঁ, আমরা তাদেরকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস বলে যে আমার পরিবারকে জানা উচিত যে আমি লাইভ বোটে সিট নম্বর 15 নাম্বারে আছি। আসলে এটা এক ধরনের ইউএস নেভিকে ইঙ্গিত ছিল যে সে লাইভ বোটের ভেতরে সিট নম্বর 15 নাম্বারে বসে আছে। অন্যদিকে মুসার যে সঙ্গী, সে যখন দেখে সে নেভির লোকদের সাথে কথা বলছে, তখন সে ক্যাপ্টেন ফিলিপসের কানের কাছে গুলি চালায় আর ফিলিপসকে ভেতরে আসতে বলে। সে বলে যে তোমার ওদের সাথে বেশি কথা বলার দরকার নেই। তো এখানে যখন নেভির লোকেরা গুলির আওয়াজ শোনে, তখন তারা নিজেদের বোটগুলো ফিরিয়ে নেয়। এরপর আরেকবার মুসাকে রেডিওতে কল করা হয় এটা জানার জন্য যে ক্যাপ্টেন ফিলিপস ঠিক আছে কিনা। ক্যাপ্টেন ফিলিপস বলে আমি ঠিক আছি। তো এরপর এখানে রাত হয়ে গেছে আর খুব শীঘ্রই এরা সোমালিয়ায় পৌঁছে যাবে। যদি এরা সোমালিয়ায় পৌঁছে যায়, তাহলে এরপর ইউএস নেভি বা আর্মি চাইলেও ক্যাপ্টেন ফিলিপসকে খুঁজে পাবে না। ক্যাপ্টেন ফিলিপস মুসাকে বলে যে আমার টয়লেটে যেতে হবে। সে তাকে টয়লেটে যাওয়ার অনুমতি দেয়। তার সাথে বাইরে সেই জলদস্যুটি থাকে যার পায়ে কাঁচ বিঁধেছিল। ক্যাপ্টেন ফিলিপস তাকে জলে ধাক্কা দেয় আর নিজেও জলের অন্যদিকে ঝাঁপ দেয়। সে তাদের বড় বড় ইউএস নেভির শিপের দিকে এগোতে শুরু করে। সেখানে ইউএস নেভি জানতে পারে যে জলে 2 জন লোক ঝাঁপ দিয়েছে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে তারা নিশ্চিত হতে পারে না। আর নেভি সবকিছু বুঝে ওঠার আগেই মুসা লাইভ বোট নিয়ে তার কাছে পৌঁছে যায় আর আরেকবার সে ক্যাপ্টেন ফিলিপসকে ধরে ফেলে। তো যাই হোক, একসময় এখানে হেলিকপ্টার থেকে ইউএস সিলও পৌঁছে গেছে, যারা চারদিক থেকে তাদের লাইভ বোট ঘিরে ফেলে। তাদের জানানো হয় যে তোমরা যাই করো না কেন, তোমাদের সোমালিয়ায় যেতে দেওয়া হবে না। যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও, তাহলে আমরা তোমাদের এখান থেকে যেতে দেবো। কিন্তু এই জলদস্যুরা জানে যে এমন কিছুই হবে না। তাই মুসা গান পয়েন্টে ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে নিয়ে যায়। এরপর সে রেডিওতে বলে যে যদি কেউ কোনো চালাকি করে, তাহলে আমি এই ক্যাপ্টেনকে মেরে ফেলবো। তো এরপর সেখান থেকে আরেকজন অফিসার জানায় যে আমরা তোমার বসের সাথে কথা বলেছি। সাথে সাথে সে এই 4 জনের নাম আর পুরো আইডি জানায়। সে বলে যে আমরা তোমার সাথে সওদা করতে তৈরি, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমাদের কাছে আসতে হবে। তো মুসা এখানে আর কোনো উপায় না দেখে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। পরের মুহূর্তে এখানে ইউএস নেভির 2টি বোট চলে আসে আর তারা জলদস্যুদের লাইভ বোটে একটি দড়ি বেঁধে দেয় যাতে তাদের বোট তাদের নিয়ন্ত্রণে থাকে। সাথে সাথে তারা তাদের বোটে একটি ডিভাইসও লাগিয়ে দেয় যাতে তারা ভেতরে যা কথা বলে সেসব তারা শুনতে পারে। ইউএস নেভির লোকেরা ক্যাপ্টেন ফিলিপসকে পড়ার জন্য একটি ড্রেস দেয় আর বলে যে তুমি নিজের জায়গায় ফিরে বসো, আর মুসাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর বাকি 3 জন জলদস্যুর লাইভ বোটের দিকে বড় বড় লাইট জ্বালানো হয়, যার ফলে সেই জলদস্যুরা সামনে কিছু দেখতে পায় না। আর সামনে ইউএস আর্মি শিপের উপরে যে স্নাইপার থাকে, তারা এদের নিশানা করার চেষ্টা করে, কিন্তু সবাই নিশানায় আসে না। তো এরপর তারা তাদের লাইভ বোটকে নিজেদের দিকে টানতে থাকে। আর যখনই তারা লাইভ বোট টানা বন্ধ করে, তাদের লাইভ বোটে একটি ঝাঁকুনি লাগে, যার ফলে 3 জন জলদস্যুই নিশানায় চলে আসে আর স্নাইপাররা সেই 3 জনকে একসাথে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করা হয়, যদিও সে তখনও গভীর শকের মধ্যে থাকে, কিন্তু তার প্রাণ বেঁচে গেছে। আর এই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 7.8 আউট অফ 10। আর সাইফাই বাংলাতে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।